মায়া ও তৃষ্ণা অচেনা বাঁশিওয়ালার নিকট পৌঁছাতে চাইল। তৃষ্ণা ভয় পেল শেয়ালের তীর্যক ডাক ভেসে আসাতে। সে সামনে আর এগোলো না। মায়াকে যেতে বলল আগে। মায়া সাহস করে আগে এগোতে চাইল, কিন্তু তার ইচ্ছা বৃথা গেল। শিমুল গাছের দিকে পা বাড়াতেই পেছন থেকে ধাপ করে তার হাতটিকেও ধরে নিল। মায়া একজোড়া ভয়ার্ত চোখ নিয়ে থমকে গেল। তৃষ্ণা ও সে একসাথে পেছন ঘুরল। মীর তার হাতটি ধরেছে। মায়া ক্ষুদ্র চোখে তার দিকে তাকালো। মীর মায়াকে অতিক্রম করে তার পেছনের দিকে দেখল। ঘোলাটে অন্ধকার, তার মাঝে মৃদু চাঁদের আলো ব্যতীত কিছুই নেই, যাই মাঝরাতে দুটো মেয়েকে ঘরের বাইরে বের করে গহীন পথে আগমন করাতে বাধ্য করতে পারে। মীর দূর পথ থেকে চোখ সরিয়ে নিল। মায়ার হাতটি ধরা ছিল শক্ত করে। ছেড়ে দিল। হাতটি লাল হয়ে গেল। মায়া ও তৃষ্ণা নতদৃষ্টিতে মীরকে পর্যবেক্ষণ করে। মীর বলল, এত রাতে তোমরা বাইরে কেন? প্রশ্ন করে মীর দুজনের দিকে তাকালো। তৃষ্ণা কিছুই বলল না। মায়া একবার তৃষ্ণার দিকে চেয়ে দ্বিতীয়বার মীরের দিকে চেয়ে বলল, অচেনা বাঁশিওয়ালার সুর শুনতে পেয়েছিলাম, তাই আমি আর তৃষ্ণা দেখতে এসেছি কে সে। ছোট্টবেলা থেকে অচেনা বাঁশিওয়ালার গল্প শুনেছি। বড় হয়ে বাস্তবে পেয়েছি সুফিয়ান হায়দারকে, চোখে দেখিনি। এতটুকু বলে বিরতি নিল মায়া। মীর মায়ার থেকে সম্পূর্ণ কথা শোনার জন্য অপেক্ষা করছে। মায়া ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, এর আগেও একদিন অচেনা বাঁশিওয়ালার সুর শুনতে পেয়েছিলাম, কিন্তু তাকে দেখিনি। আজও সেই একই সুর পেয়েছি, তাই ছুটে এসেছি তাকে দেখতে। আমি কোনো অচেনা বাঁশিওয়ালার সুর শুনতে পাচ্ছি না, এসব তোমাদের মন গড়া ধারণা। মায়া ও তৃষ্ণা সজাগ হলো যেন হঠাৎ। সত্যি এখন কোনো বাঁশির সুর ভেসে আসছে না। মায়া ব্যাকুল হয়ে চারদিকে তাকালো। না সুর আসছে, না কেউ গাছের নিচে বসে আছে। মীর কোমল কণ্ঠে বলল, শোনো মেয়ে, হুটহাট করে ঘর থেকে বের হবে না। কখন কি হয়ে যায় বলা যায় না। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আমার কিছু হলেও বা কি, তাতে তো আপনার কিছুই যায় আসে না। মীর মায়ার দিকে উত্তাপ নিয়ে তাকালো, তবে কণ্ঠনালীতে সেই টান আনল না। ধরে নিলাম আমার কিছুই যায় আসে না। এখন বাড়ি চলো। একা এসেছি, একাই যাব। এত বেশি সাহস দেখিও না, চলো। বলেই পথ ছেড়ে দিতেই মায়া পুনরায় বলল, বললাম তো, আপনি যান, আমরা একাই যাব। তৃষ্ণা তো আগেই চলে গেছে। বলেই মীর হাসল। মায়া পাশে তাকিয়ে দেখল তৃষ্ণা চলে গেছে। এতক্ষণ মীরের সাথে কথা বলার জন্য পাশে থাকা মানুষটির প্রতি খেয়াল হারিয়ে গেছে। উঁকি দিয়ে একবার বাড়ির পথে দেখল তৃষ্ণা চলে যাচ্ছে। মায়া তবু সাহস আছে বলে অভিনয় করে বলল, আপনি যান, আমি আসছি। কেন? তুমি কি বাঁশিওয়ালাকে খুঁজতে যাবে? মীর খানিকটা রেগে গেল। যেথায় যাই, আপনার সমস্যা? আমার সমস্যা। ঝগড়াঝাটি করার ইচ্ছে হলে ঘরে বসে করবে। এখন চলো। আপনি যান, আমি তারপর একা একা আসছি। আর আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। আমার কিছু হলেই বা কি? অনেক কিছুই হবে। প্রথমত, আদ্রিয়ান বিয়ের আগে বিধবা হবে। দ্বিতীয়ত, তোমার বাবা মেয়ে হারাবে, তোমার মা কান্নাকাটি করবে। ছেলেরা বিয়ের আগে বিধবা হয়? মায়া ভ্রু কুঁচকে ফেলল। হয়। তাই বলছি চলো। হোক সে বিধবা, আপনার তো কিছু যায় আসে না। তাহলে চলে যান আপনি। মীর উত্তাপ গলায় কিছুটা উচ্চস্বরে চেঁচিয়ে বলল, অফকোর্স যায় আসে। সেই কখন থেকে এক কথা বারবার বলেই যাচ্ছ, হয়রান হয়ে যাচ্ছি। মীরের এরূপ শব্দে মায়া থ হয়ে গেল। নিষ্পলক তাকিয়ে রইল মীরের দিকে। মীর দৃষ্টি সরিয়ে ফেলল অন্য দিকে। আড়ালে যেন কিছু বলল, তবে তা অস্পষ্ট। শুনেছে শুধু প্রকৃতি।
মায়া খুশি হয় মীরের মুখে এরকম কথা শুনে। মীর তাকে নিয়ে ভাবে, তার কিছু হয়ে গেলে তার যায় আসে। এক টুকরো হাসি চলে আসলো মায়ার ঠোঁটের ফাঁকে, কিন্তু তার হাসি দীর্ঘতম হলো না। মীর দম ছেড়ে বলল, কারণ তুমি আমার খালাতো বোন। তোমার কিছু হলে ভাই হিসেবে একটু তো খারাপ লাগতেই পারে, তাই না? মায়ার মুখটা ধোঁয়াময় হয়ে গেল। তার শরীরে শীতের পোশাক নেই। পাতলা ওড়নাটি জড়িয়ে ধরল। মীর তা দেখে বলল, অচেনা বাঁশিওয়ালার সুর এতটাই তীক্ষ্ণ যে শীতের পোশাক অবধি আনতে ভুলে গেলে। বলেই তার শরীর থেকে মোটা কালো রঙের জ্যাকেটটা খুলে মায়ার শরীরে জড়িয়ে দিল। দরদ দেখাতে হবে না, মায়া বলল। দরদ দেখালাম? দরদ দেখিয়ে কি হবে? তুমি তো অন্য কারো জিনিসের প্রতি হাত বাড়াতে নেই। আপনি তো হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়েছিলাম ভুলে, কিন্তু ছুঁয়ে দেখিনি। চলো, রাতটা আমরা দুজন উপভোগ করি। কলঙ্ক লাগবে, লাগুক। 2-4টা কলঙ্ক থাকা ভালো। পুরোপুরি পরিষ্কার থাকলে অহংকার বাড়ে। আপনি অনেক কথা জানেন। সময় ও পরিস্থিতি অনেক কিছুই বলতে শেখায় মেয়ে। বলেই ঠোঁট বাঁকিয়ে হাসে মীর। বাড়ি ফিরব। এতক্ষণ আমি বলেছি যাওনি, এখন আর যেতে দেব না। আগে চলো, রাতটা আমরা আমাদের মতো করে উপভোগ করি। শিমুল গাছের দিকেই যাই। মায়া একবার শিমুল গাছের দিকে তাকালো, দ্বিতীয়বার মীরের দিকে চেয়ে সম্মতিমূলক মাথা নাড়ায়। মীর ও মায়া পাশাপাশি হাঁটা শুরু করে ধান ক্ষেতের আইল ধরে। মায়া ঘুরে ঘুরে কাতপাশ থেকে মীরকে দেখল। সাদা রঙের একটা গেঞ্জি পরনে। আজ প্রবল শীত, কিন্তু শীত যেন তাকে ছুঁতে পারছে না। মীর বলল, কি দেখছ? মায়া না সূচক মাথা নাড়ল। দুজনে পৌঁছে গেছে শিমুল গাছের নিচে। শিকড়ের উপরে বসে মায়া। মীর বসল 2 হাঁটু ফাঁক করে। রাত বাড়ছে ধরণীতে। খোলা খেতে শস্য বাতাসে চারপাশ মুখরিত হয়ে উঠল যেন। মীর আধারে খুঁজে একটা ছোট্ট ডাল হাতে তুলে মাটিতে আঘাত শুরু করল। মায়া দৃশ্যটি দেখে দ্য সাইলেন্ট ম্যানর বইটির ফারদিনার কথা, আরেকবার সুফিয়ানের কথা মনে করল। সুফিয়ান গভীর চিন্তায় ডুবে থাকলে মাটিতে আঁকিবুকি করত, নদীর তীরে বসে থাকলে ঘাস টেনে ছিঁড়ত। বেশ মিল পেল মায়া। আপনাকে সুফিয়ান হায়দারের মতো লাগছে, মায়া বলল মীরের চোখের দিকে তাকিয়ে। মীর হাত থামিয়ে জবাব দিল, সুফিয়ান হায়দারের মতো ভাগ্য না হোক, হলে কি? মীর গভীর শ্বাস ফেলে বলল, সুফিয়ান হায়দার যতটা কঠিন জীবন পার করেছে এরকম কেউ বোধহয় কোনো দিন করেনি। নিজের বোনসহ পুরো গ্রামবাসীদের বাঁচাতে নিজের প্রিয় মানুষটিকে নিজ হাতে হত্যা করল, এরপর নিজেই মরল। আমি মরতে ভয় পাই না, কিন্তু নিজের চোখের সামনে প্রিয় মানুষটির কিছু হোক তা চাই না। সহ্য করতে পারবো না। খোদার কাছে ফরিয়াদ, আমার প্রিয় মানুষটির কিছু হওয়ার আগেও যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। খুব ভালোবাসেন তাকে, তাই না? নিজের থেকেও বেশি। আপনার কাছে প্রেম ভালোবাসা মানে কি? প্রেম হলো সৌন্দর্য, সত্যের দিকে আত্মার যাত্রা। শারীরিক আকর্ষণ দিয়ে প্রেম শুরু হলেও প্রকৃত প্রেম মানুষকে জ্ঞান, নৈতিকতা ও আত্মিক উৎকর্ষের দিকে নিয়ে যায়। এতটুকুতেই সীমাবদ্ধ? মীর হেসে দূর কুয়াশার দিকে চোখ ফেলে বলল, প্রেমের ব্যাখ্যা দেওয়া যায় না সংক্ষেপে। প্রেম থাকে জীবন জুড়ে। প্রেম মানুষকে শূন্য থেকে পূর্ণ করে, প্রেম মানুষকে ধ্বংস করে। আপনার জীবনে মোহিনী প্রথম ভালোবাসা, নাকি তার আগেও কেউ ছিল? ছিল একজন, তাকে আজও ভালোবাসি। যাকে দিয়ে ভালোবাসার সূচনা তৈরি হয়, তাকে কি কখনো ভোলা যায়? কে সে? মায়া অধীর আগ্রহে জিজ্ঞেস করল। বলবো, আজ নয়, অন্য একদিন। আজ নয় কেন? প্রতিটা জিনিসের উপযুক্ত সময় দরকার। প্রতিটা সত্য নিখুঁত সময় সৃষ্টি করে নিতে হয়।
আর আমার সত্যটা বলার সময় সৃষ্টি এখনো হয়নি। সাজিয়ে গুছিয়ে বেশ কথা বলতে পারেন আপনি, মায়া কর্মর্দন করে বলল। আশেপাশের পরিবেশ নির্জীব হয়ে উঠল আরও। দূরে শেয়ালের ডাকাডাকি যেন খুব কাছে চলে আসছে। মায়া বরাবরই ভীতু, তবু আজ ভয়টা যেন তাকে তীব্রভাবে ছুঁতে পারছে না। পাশে মীর বলে সাহস পাচ্ছে। আবার ভাবে, গ্রামে অনেক কৃষক আছে রাত হলে ধান দেখতে বের হয়। ধান তোলার সময় ঘনিয়ে এসেছে যে, তাদের মধ্যে কেউ দেখে ফেললে সমস্যা, দুর্নাম ছড়াবে। দুদিন পর তার বিয়ে। বিয়ের আগে মাঝরাতে পরপুরুষের সাথে রাত ঘোরা মোটেই সম্মানের কাজ নয়। মায়া নির্লিপ্ত ভঙ্গিতে বলল, চলুন এখন উঠি, অনেক রাত হয়েছে। বাবা জানতে পারলে খুব বকবে। আজকের রাতটা আমাকে দিলে, তাও সীমিত সময়। আগামীকাল সকালটাকেও আমাকে দাও। কেন? সকালে কি? তুমি আর আমি শিকার করতে যাব। কোথায়? যেখানে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল। আমি শিকার করতে পারি না, তীর নিশানা করে বিদ্ধ করতে পারি না। আমি শিখিয়ে দেব। মায়া প্রথম সেকেন্ড কয়েক কিছু ভাবল, এরপর জবাব দিল, দেব। পরদিন সকালে মায়া খুব দ্রুত ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয় মীরের সাথে শিকার করতে বের হওয়ার জন্য। আজকাল মীরের সাথে তার মিশতে বেশ ভালো লাগছে। অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে। গতকাল রাত ৩টে ছুঁই ছুঁই সময়ে ঘরে পৌঁছেছিল তারা। তৃষ্ণা বাড়ির পেছনের দিকে তাদের জন্য অপেক্ষা করছিল রাত জেগে। মায়া তৃষ্ণার আচরণে খুশি হয়েছিল। বাইরে বের হওয়ার জন্য মায়া আজ শেফালি আর তৃষ্ণার সাহায্য নিয়েছে। বাড়ি ভর্তি অতিথি, সবার নজর এড়িয়ে বের হতে হবে। আপাতত ওরা কোথাও গেছে, এক্ষুনি ফিরবে বলে। গৌরী আসলো মায়ার ঘরে। মায়ার পরনে শিকারি পোশাক দেখে জিজ্ঞেস করল, শিকার করতে বের হচ্ছিস? শুধু শিকার না, মীরের সাথে বের হচ্ছি। মায়ার মুখে উজ্জ্বল হাসি দেখে গৌরী বলল, এত আনন্দিত হচ্ছিস যেন মীরের সাথে পালিয়ে যাচ্ছিস, অচিন দেশে গিয়ে ঘর বাঁধবি। সে আমার না হোক, অন্তত তার সাথে কিছু মুহূর্ত তৈরি হোক, যাতে আমি আমার নাতি নাতনিকে আমার অপূর্ণ প্রেম কাহিনী বলে শোনাতে পারি। আজকে তোকে দেখে ভীষণ ভালো লাগছে রে। তোর এই কঠোর মনটাকে দেখে আনন্দ হচ্ছে। জীবন পথে যতই ঝড় আসুক না কেন, এভাবেই সবসময় শক্ত থাকতে হবে। বলেই আলতো হাতে মায়ার কাঁধে হাত রাখে গৌরী। দুজনে কথা বলছিল মায়ার ঘরের দরজার কাছে বসেই। সোজা তাকালে মীরের ঘর। মীর ঘর থেকে বের হলো। তাদের দুজনের চোখ পড়ে মীরের দিকে। খয়েরি রঙের বুট পায়ে কালো প্যান্ট, সাদা শার্টের উপর হালকা খয়েরি রঙের কোটি, মাথায় পাগড়ি। হাতের ব্রেসলেটটা পরতে পরতে মায়ার ঘরের দিকেই হাঁটছে। শিকারি পোশাকের সাথে পাগড়ির ছোঁয়ায় যেন মীরের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। মীর মায়ার ঘরে এসে বলল, কখন বের হবে? আপনি আগে যান, এরপর আমি আসছি। তোমার অশ্ব নেওয়ার দরকার নেই, তুমি হেঁটে এসো। বটগাছের নিচে আমি অপেক্ষা করছি, আমার অশ্বে চড়ে যাবে। বলেই মীর সময় না নিয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল ঘর ছেড়ে। মায়া গৌরীর সাহায্যে লোকচক্ষুর আড়ালে বাড়ির পেছনের দিক থেকে মীরের কাছে পৌঁছালো। মীর তার অশ্ব অগ্নিদের পৃষ্ঠায় চেপে বসা। মায়া বলল, আমি কি আপনার সাথে এক অশ্বে বসে যাব? গেলে কি হবে? আপনার মতলবটা কি? মীর হেসে বলল, এই মেয়েটা একটু হলেই মতলব খোঁজে। আমার কোনো মতলব নেই, থাকলেও পরে দেখবে। এখন উঠে এসো। বলেই মায়ার দিকে হাত বাড়িয়ে দিল। মায়া ইতস্তত করে মীরের হাতে হাত রেখে অশ্বে উঠে বসে। মীর তার গা ঘেঁষে পেছনে বসা। মায়া ঘুরে একবার দেখল মীরকে। মীর মায়ার দিকে না তাকিয়ে অশ্বের লাগাম টেনে ধরল। অশ্ব ছুটল তার নির্দেশনায়।
বেশ কিছুক্ষণ পরে তারা পৌঁছে যায় উত্তরপাড়ার জঙ্গলে। জঙ্গলটি আকারে খুব বড় না হলেও তার সৌন্দর্য বৈচিত্র্য সত্যিই মনোমুগ্ধকর। গ্রামের উত্তর পাশে অবস্থিত এই জঙ্গলটি যেন প্রকৃতির নিজস্ব এক আশ্রয়স্থল। চারদিকে উঁচু উঁচু গাছ, ঘন ঝোপঝাড় আর সবুজ লতার জালে জঙ্গলটি সারা বছর শীতল ও সজীব থাকে। সকালে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়লে পুরো জঙ্গলটি সোনালি আভায় ঝলমল করে উঠেছে। এই জঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হরিণের বসবাস। দল বেঁধে হরিণগুলো কখনো ঘাস খায়, কখনো আবার ভয় পেলে দ্রুত দৌড়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তাদের মসৃণ বাদামি গায়ে সাদা ছোপ আর সতর্ক চোখ জঙ্গলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে যেন। সকালের সময় দূর থেকে হরিণের চলাফেরা দেখলে মনে হয় প্রকৃতি নিজেই যেন জীবন্ত হয়ে উঠেছে। এছাড়াও এই জঙ্গলে নানা পাখির বসবাস। পাখির কিচিরমিচির, পাতার মর্মরধ্বনি মিলেমিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে। উত্তরপাড়ার জঙ্গল শুধু প্রাণীদের আশ্রয় নয়, মানুষের মনকে শান্ত করার এক অনন্য প্রাকৃতিক নিয়ম। তারা থামে জঙ্গলের নিকটে এসে। অশ্ব থেকে নামল না। মায়া দূরে দূরে হরিণদের ছোটাছুটি দেখছে। ওরা যেন বুঝে গেছে মীরও মায়া বোধহয় ওদের শিকার করতে এসেছে। মায়া বলল, শুধু কি শিকার করার জন্য এখানে নিয়ে এসেছেন? তোমার কি মনে? মীর যেন সোজা প্রশ্নের সোজা জবাব দিতে নারাজ। আমি ঠিক বুঝতে পারছি না। মীর মায়ার কানের কাছে মুখ নিয়ে মিনমিনিয়ে বলল, মূল উদ্দেশ্য তোমাকে শিকার করা। মানে? মায়া আকস্মিক অবাক হয়। মীর হেসে উড়িয়ে দিল, উত্তর দিল না। তুনির থেকে তীরফলক বের করে মায়ার হাতে দিল। মায়া বলল, আমি তো তীর ছুঁড়তে পারবো না। মীর কোনো জবাব না দিয়ে মায়ার ডান পাশ থেকে মীর তার হাত দুটো সামনে নিয়ে তীরটি ধরল। মায়ার হাতে হাত রেখে তীরটির নিশানা করল। ধীরে ধীরে তীরটি একটা ব্যস্ত হরিণকে লক্ষ্য করল। মায়ার গালের সংস্পর্শে মীরের গাল। মায়া ঘুরে দেখে। মীর চোখের ইশারায় তাকে বোঝালো, তুমি সামনে তাকাও। মায়া তাকায়। এরপর মীর তীর ছুঁড়ে হরিণকে শিকার করে ফেলল। মায়া হেসে উঠল গগন কাঁপিয়ে। মায়ার মাত্রাতিরিক্ত সুন্দর হাসি। মীর শিকার করে মনে মনে। এরপর দুজনে নেমে দাঁড়ালো অশ্ব থেকে। হেঁটে গেল হরিণটির কাছে। মায়া চারপাশে তাকিয়ে বলল, আচ্ছা, এই জঙ্গলে কেউ আসে না কেন? কেন সবাই জঙ্গল থেকে দূরে থাকতে বলে? এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই জঙ্গলে, তুমি জানো না? আমি তো বিদেশ ছিলাম, কিভাবে জানব? আপনি সেই ঘটনা সম্পর্কে জানলে দয়া করে বলুন। মায়া অনুরোধ করল যেন। মীর আটকে রাখা দম ফেলে বলল, এক অপূর্ণ প্রেম কাহিনী এখানেই যেন সমাপ্তি হয়। দরিদ্র ঘরের ছেলের সাথে সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সম্পর্ক পরিবার মেনে নেয়নি। কিন্তু সেই প্রেমিক ছিল যেন শাহজাহানের মতো। ছুটে গেল সেই মেয়ের বাবার কাছে। যে কোনো বিনিময়ে সেই মেয়েকে জীবনসঙ্গী হিসেবে তার চাই। বেইমান বাবা শর্ত দিলেন, এই জঙ্গলে এক রাত কাটাতে হবে তার। তখনকার সময়ে এই জঙ্গলে বাঘ চিতার বসবাস ছিল। সাহস করে উন্মাদ প্রেমিক রাজি হয়ে যায়, কিন্তু শেষমেশ তাকে প্রাণ দিতে হয় ভালোবাসার বিনিময়ে। এই জঙ্গলের জন্তু জানোয়ার তাকে ছিঁড়ে খায়। এরপর তার প্রেমিকাকেও আর খুঁজে পাওয়া যায়নি। আজও খুঁজে পাওয়া যায়নি ওকে। মীর কথাটা শেষ করতে না করতেই একটা তীরফলক এসে তার বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে গেল। মীর আশব্দে হঠাৎই আঘাতে আঁতকে উঠল।